সর্বগ্রাসী আগুনে সব শেষ হয়ে গিয়েছে। একের পর এক রান্নার গ্যাস সিলিন্ডার ফাটছে, দাউ দাউ আগুনে জীবনের শেষ সম্বলটুকুও পুড়ে যাচ্ছে। বাগবাজারের সেই বিধ্বংসী আগুন এবং ঠিক সেই সময়ের পরিস্থিতি, অর্থাৎ সেই পরিস্থিতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালের যে ছবি, যেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে 2.5 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছে। প্রায় 27টি ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে এখনো পর্যন্ত সেখানে কুলিং প্রসেস চলছে এবং ইতিমধ্যে যে বাসিন্দারা ছিলেন, অর্থাৎ ঝুপড়ির যারা বাসিন্দারা ছিলেন, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একদম পাশেই বাগবাজার ওমেন্স কলেজ, সেখানে তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি বাদ যায়নি মা শারদার বাড়ির উদ্বোধনী কার্যালয়ও। রাতভর ওমেন্স কলেজে ঘরহারা মানুষের হাহাকার এবং মাথার উপর অস্থায়ী ছাদ। খাবার মিলেছে পুরসভার উদ্যোগে, যদিও সরকারি আশ্বাস মিলেছে, তবুও মন মানছে না বাসিন্দাদের। তাদের যে অভিযোগ, দমকল দেরিতে আসায় প্রায় সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, স্বপ্ন পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাগবাজারে সেই বিধ্বংসী আগুন গতকালের, এবং সেই হাজার বস্তি, যে হাজার বস্তির প্রায় সবটাই পুড়ে গিয়েছে। এখনো সেখানে কুলিং প্রসেস চলছে এবং ইতিমধ্যেই যে খবর, অর্থাৎ বাগবাজার ওমেন্স কলেজে সেই বাসিন্দাদের রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের অস্থায়ী শিবিরে আশ্রয়ের ব্যবস্থাও করেছে প্রশাসন। রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। ঠিক সেই ছবির দেখতে পাচ্ছেন আপনারা। অস্থায়ী শিবিরে রাখা হয়েছে প্রত্যেক বাসিন্দাদের এবং সেই আশ্রয় শিবির ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। আশ্রয় শিবির ঘুরে দেখলেন, থাকার ব্যবস্থা তো অলরেডি হয়েছে, খাওয়ার ব্যবস্থা হয়েছে। থাকার ব্যবস্থা, জল, খাবার, কম্বল এবং শেল্টার এর ব্যবস্থা কলকাতা কর্পোরেশন থেকে আমরা করেছি। কালকে ওরা সকালবেলা এখানে, এখন পাড়ার ছেলেরা ছাড়া কেউ ঢুকবে না, পুলিশকে বলে দিয়েছি, পুলিশ আর পাড়ার ছেলে ছাড়া কেউ ঢুকবে না। কাল সকাল থেকে ওরা খুঁজবে, যদি কিছু সোনা টোনা যা থাকে, যদি কিছু পাওয়া যায়। দুপুরবেলার পর থেকে কর্পোরেশন পরিষ্কার শুরু করবে। 1.5 দিন 2 দিন লাগবে পরিষ্কার করতে। পাড়ার ছেলেরা দড়ি বেঁধে কার কোথায় ঘর ছিল ঠিক করে দেবে। সেই অনুযায়ী কাল না পরশু দিন কর্পোরেশন সেই অনুযায়ী ঘরগুলোকে বানিয়ে দেবে। বাগবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর যারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে স্থানীয় একটি ক্লাবে অস্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখছি যে রাতে যাতে খোলা আকাশের নিচে মানুষজন না থাকেন, তার জন্য এই অস্থায়ী আশ্রয় শিবির খোলা হয়েছে, যেখানে পরিবার পরিজন নিয়ে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এখানে ত্রিপল খাটানো হয়েছে এবং অস্থায়ীভাবে একটি ঘর তৈরি করা হয়েছে, যেখানে প্রচুর মানুষজন আমরা দেখতে পাচ্ছি, পরিবার পরিজন, শিশুদের নিয়ে তারা এসছেন এবং এই আশ্রয় শিবিরেই তারা রয়েছেন। এবং সঙ্গে রাতের খাবারের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে। যদি এখনো পর্যন্ত এই যে আশ্রয় শিবির রয়েছে, সেই আশ্রয় শিবিরে পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি পরিদর্শন করেছেন এবং এই সমস্ত মানুষ যারা রয়েছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য স্থানীয় যে প্রশাসন তাকে নির্দেশ দিয়েছেন পুর নগরায়ণ মন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি পরিবার পরিজন নিয়ে একেবারে বাচ্চা কোলে, শিশু কোলে, দুধের শিশু কোলে মহিলারা বসে রয়েছেন এবং এই অস্থায়ী যে শিবির, সেই শিবিরে আপাতত আজকে রাতটা কাটানো হবে। কালকে সকালে এসে এই সমস্ত মানুষজনকে, এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষজনকে অন্যত্র শিফট করা হবে, এমনটাও পরিকল্পনার কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম। এখানে স্থানীয় যারা ক্লাবের সদস্যরা, তাদের পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পানীয় জল আমরা দেখতে পাচ্ছি, মহিলা শিশু প্রত্যেকের হাতে পানীয় জল দেওয়া হয়েছে, শুকনো খাবার দেওয়া হয়েছে এবং যতদিন না পর্যন্ত পাকাপাকিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, ততদিন পর্যন্ত এভাবেই এই শিবিরে রাখা হবে। এবং দেখা যাচ্ছে পানীয় জলের ব্যবস্থা এবং ক্লাবের যারা সদস্যরা রয়েছেন, তারা রয়েছেন তারা এখানে, তাদেরকে এই ব্যবস্থা করা হয়েছে। আমরা কথা বলবো ক্ষতিগ্রস্ত যারা এই যে শিবিরে রয়েছেন তাদের সঙ্গে। আপনারা তো রাতে আজকে এখানেই থাকবেন, আপনাদের বাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেক ক্ষতি হয়েছে, কিছু বার করতে পারিনি, আর কিছু কি আর এক কাপড়েই সব পড়ে আছে, কিছুই নেই কাছে। এখানে তো থাকতে হবে, পরিবার নিয়ে কোথায় যাব, যাবারও জায়গা নেই, বাসন কুসন কিচ্ছু নেই যে আমরা দুটো ফুটিয়ে খাবো, এরকম অবস্থা। একেবারে আপনারা তো দেখছেন, কিচ্ছু নেই।
মানে এই বাচ্চাগুলোর এই যেটুকু পড়ে আছে এইটুকু, তাছাড়া আর কিছু নেই। পুরো একবার সর্বশান্ত। কোথায় যাব, আমাদের কোথাও আর নেই, যাওয়ার জায়গা নেই, এখানেই আমাদের পড়ে থাকতে হবে। আপাতত ক্ষতিগ্রস্ত যারা মানুষজন তারা এই যে অস্থায়ী যে শিবির রয়েছে সেই অস্থায়ী আশ্রয় শিবিরেই এখানকার মানুষজনকে রাখা হচ্ছে এবং দেখা হচ্ছে যারা অনেকে আহত হয়েছেন, কেউ ঘরের আগুন নেভা থেকে আহত হয়েছেন, তাদেরকেও এই শিবিরে নিয়ে আসা হয়েছে, তাদেরকে এখানেই রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং স্থানীয় ক্লাব এবং পুরো প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টি তদারকি করা হচ্ছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। এই মুহূর্তের পরিস্থিতিটা আরো একবার জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, আমরা দেখলাম যে অস্থায়ী শিবিরের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই বাসিন্দাদের রাখা হয়েছে এবং সকালে তাদের জন্য কি অন্যত্র কোথাও স্থানান্তরের ব্যবস্থা থাকছে? দেখো, এই মুহূর্তে যেটা চলছে, এই মুহূর্তে আমরা সেই বস্তিতে রয়েছি যাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে এক রাতের অন্ধকারে। সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে, তাদের ভবিষ্যৎ, তাদের যে সহায় সম্বল সব কিছু সেখান থেকেই যেটুকু কুড়িয়ে নেওয়া যায় সেটুকুই তারা নিয়ে যাচ্ছেন। এছাড়া আমাদের পাশে আর কিচ্ছু নেই। এইটুকু যেটুকু আছে এইটুকু, সোনা দানা সব গলে গেছে, এইটুকু কিছুই পাইনি আমরা, এইটুকুই পেয়েছি। এই বাসন ভাঙাচুরা, এই যাওয়া পেয়েছি, এইটুকু। যা সঞ্চয় ছিল খাবার দাবার সব কিচ্ছু আমরা কিচ্ছু পাইনি, শুধু পোড়ান্তয় যেটুকু কাপড় পরেছিলাম ওইটুকু, আর বাকি কিছু নিতে পারিনি আমরা। কতটা ভয় লাগছিল যখন পুড়েছিল, তখন এত ভয় লাগছিল কি বলবো। আমার বাচ্চাটার খুব শোলগার, এতটা ভয় পেয়ে গেছে, এত ভয়, এমন ভয় আগুন লেগেছে, কখন এরকম আগুন আমরা দেখি না। রাতে কোথায় ছিলেন? আমরা রাতেই ফুটে শুয়েছিলাম, ফুটে বাচ্চা কাচ্চা নিয়ে শুয়েছিলাম। কি ব্যবস্থা করা হয়েছে এখানে? ব্যবস্থা বলতে ওখানে প্যান্ডেল করা হয়েছিল, ওই প্যান্ডেলের ভিতরে সব বসেছিল, খাবার দাবারের ব্যবস্থা করেছে, খাবার দাবার দিয়েছিল রাত্রে। কিন্তু এই যা পুড়ে গেল সব তো শেষ, সঞ্চয় সব সঞ্চয় সবাই সব শেষ। বেলাস লোকে অনেকে তো অনেক কিছু করে রেখেছিল ব্যাংকের বইতে, সব সর্বস্ব নিশ্চয় হয়ে গেছে, কিছুই বাঁচাতে পারিনি আমরা। ছেলের জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব চলে গেছে আমাদের যে ছেলের কিছু স্কুলে ভর্তি আমরা ভর্তি করতে পারবো না। মানে গোটা স্বপ্ন, যে স্বপ্ন দেখেছিলেন ঘরের, যে স্বপ্ন দেখেছিলাম সবটাই আমাদের শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছি আমরা একদম। যে আমরা সব, আমার নাম পিঙ্কি মন্ডল। কথা, পিঙ্কি দেবী শেষ সহায় সম্বল যেটুকু সেইটুকু কুড়িয়ে নিচ্ছেন এই আগুনের ভেতর থেকে, আগুনের ছাই থেকে সেই সহায় সম্বলটুকু কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। শুধু পিঙ্কি দেবী নন, পিঙ্কি দেবীর মতো অনেকেই এরকম। আমরা যদি সেই ছবি দেখাই যে পিঙ্কি দেবীর মতন, আমরা আরেকটু ভেতরে গিয়ে দেখছি যে মানুষগুলো তারা সহায় সম্বল হারিয়ে এক রাতের মধ্যে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। সেই ছাইয়ের ভেতর থেকে নতুন করে বাঁচার চেষ্টা, যেটুকু পাওয়া যায়, যে তাদের যে সারা জীবনের সম্বল, কেউ কাপড় হাতড়ে যেখানে পুড়ে গেছে পোড়া অংশ থেকে খুঁজে খুঁজে শুধুমাত্র তাদের যে বাঁচার রসদটুকু, এইখানেই তারা স্বপ্নের সংসার গড়েছিলেন তাদের প্রিয়জনের সঙ্গে। স্বপ্নের যে সংসার, সেই সংসার কার্যত পুড়ে খাক হয়ে গেছে। শুধু কাঠামো, কঙ্কালসার একটা চেহারা, একটা কঙ্কালসার যদি আমরা দেখি যে এই বস্তিগুলোর মধ্যে যে ছোট ছোট খুপড়ি বাড়ি, যেটা তাদের স্বপ্নের ঘর, স্বপ্নের কারখানা, স্বপ্নের সংসার, সেই সংসারের এখন শুধু হাড় গোড় কঙ্কাল পড়ে আছে। আর সেই হাড় গোড় থেকে, সেই ছায়ের মধ্যে থেকেই নতুন করে বাঁচার জন্য খুঁজে দেখছেন যে বাক্সের মধ্যে কোথাও কিছু পাওয়া যায় কিনা, কোথাও এতটুকু সেই সহায় সম্বলগুলো যদি একটু খুঁজে পাওয়া যায়, যে যেখানে লুকিয়ে রেখেছিলেন তাদের। যেরকম বলছো যে আবার সেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং সেই সম্বলটুকু নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু সেই জায়গায় দেখতে গেলে বিশ্বজিৎ, তাদের পক্ষে একা তো আবার শুরু থেকে শুরু করা সম্ভব নয়। সে জায়গায় সরকারি আশ্বাস তারা কি পেয়েছেন এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত তাদের এখানেই আমরা দেখেছি যে গতকাল যখন দাউ দাউ করে জ্বলছে যেখানে এই বস্তি, তখন একেবারে ভস্মীভূত, দাউ দাউ করে জ্বলছে। সেই সময় গঙ্গাসাগরে ছিলেন কলকাতা পুরসভার পুর প্রশাসক এবং রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাকে, তিনি তৎক্ষণাৎ ছুটে এসেছিলেন সেই সময় যখন তারা সহায় সম্বল হারিয়ে এই বস্তির মানুষগুলো কার্যত দিশেহারা, তাদের সামনে এসে তিনি আশ্বাস দিয়েছেন। তাদের অস্থায়ী ক্যাম্প করেছেন, সেখানে খাবার দাবারের ব্যবস্থা করেছেন। যেমন পিঙ্কি দেবী জানালেন যে রাত্রেবেলা সেই ক্যাম্পেই ছিলেন এবং
তাদের খাবার দাবার ব্যবস্থা করেছে প্রশাসন, এবং তিনি যেটা জানালেন যে তাদের সর্বস্ব পুড়ে গেছে, ব্যাংকের পাসবই থেকে বাচ্চার যে সার্টিফিকেট সেগুলো পুড়ে গেছে। এখন প্রশাসনের তরফে যে আশ্বাসটুকু মিলেছে, আজকে এই যে অগ্নিকাণ্ডের স্থল অর্থাৎ যে স্পট, সেই মূল স্পটে এসে যারা ফরেনসিক বিশেষজ্ঞ তারা দেখবেন, তারা খতিয়ে দেখবেন এই আগুন লাগার কারণ, এবং সেই কারণ বিশ্লেষণ করা হবে। দমকলের তরফে তদন্ত করা হবে। প্রশাসনিকভাবে এই তদন্তের কাজ শেষ হলে কলকাতা পুরসভার পক্ষ থেকে এসে বস্তিতে কতজন ছিলেন, কারা কোন জায়গা ছিলেন, সেই জায়গার মাপ যোগ করা হবে এবং এখানেই তাদের পুনর্বাসন করা হবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার প্রশাসক এবং পুর ও নগর উন্নয়ন। সঙ্গে সরাসরি থাকার জন্য তুমি নজর রাখো সেই দিকে। লক্ষ্মী ছাড়া আগুন গ্রাস করেছে সবকিছু, তবে মা লক্ষ্মীকে নিয়ে বেরিয়ে এসেছেন বাড়ি থেকে, সহায় সম্বলহীন হয়ে রাস্তাতেই আশ্রয় নিয়েছেন কয়েকজন। তাদের সঙ্গে গতকালই কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, শুনবো। লক্ষ্মী ছাড়া আগুন গ্রাস করেছে সবকিছু। বাড়ি থেকে শুধুমাত্র কয়েকটা জীবন নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন এখানকার বাসিন্দারা, কিন্তু সঙ্গে নিয়ে এসছেন তাদের মা লক্ষ্মীকে শুধু বার করতে পেরেছেন, এবং সেটা নিয়েই রাস্তার মাঝখানে বসে আছেন এই ঠান্ডার মধ্যে। এই ঠান্ডার মধ্যেই বসে আছি লক্ষ্মীকে নিয়ে, কোনো অবস্থানে আমাদের কি করবো সেই বাড়ি থেকে কিছু বার করতে পেরেছেন? না, কিছু বার করতে পারিনি। শুধুমাত্র মা লক্ষ্মীকে নিয়ে বেরিয়েছেন? হ্যাঁ। বাড়ি থেকে তো কিচ্ছু নিয়ে বেরোতে পারেনি? না, কিছু নিয়েই বেরোতে পারিনি। এখন আপনারা কি চাইছেন? কি চাইবো, সরকার থেকে যদি আমাদের যা ক্ষতি হয়েছে কিছুটা যদি পূরণ করে আমাদের খুব ভালো হয়। জলের গাড়ি আসতে 2-3 ঘন্টা লেট করলো, তার জন্য পুরো ধ্বংস হয়ে গেল। আজকে পুরো একটা মানুষের বাড়িতে কোনো না একটা ডকুমেন্টস আছে, না একটা টাকা আছে, না একটা চাল আছে, না একটা কোনো জিনিসই আছে। পরবর্তী সময় তারা কোথায় যাবেন? একটু আশ্রয়, একটু পুনর্বাসন, আর পুরনো দিনগুলোকে আবার ফিরে পেতে চাইছেন তারা। লড়াই চলছে, সেই লড়াই তারা করছেন এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়েই। তারা একটাই চাইছেন, এগুলো যদি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে একটু হলেও তাদের সুরাহা হয়। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অর্পণ। অর্পণ, তুমি কিছুক্ষণ আগেই গঙ্গাসাগরের ছবি তুলে ধরছিলে। যেরকম আমরা জানি অর্পণ, যে শর্ত সাপেক্ষে এই বছর অর্থাৎ করোনার এই আবহে স্নানের অনুমতি মিলেছে, সে জায়গায় কি কি শর্ত থাকছে এবং কিভাবে প্রশাসন সেখানে কাজ করছে? একদমই দেবস্মিতা, সকাল থেকে আমরা যেটা দেখেছি যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন রয়েছেন, সঙ্গে রয়েছে যে প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবী সংস্থা যারা রয়েছেন এখানটা, স্বেচ্ছাসেবী যারা, তারা কিন্তু অবিরাম তারা মাইকিং করছেন। এবং তুমি জানবে যে গঙ্গাসাগরের যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নান মানেই মানুষের একটা আবেগ। তারা বিশ্বাস করেন, দীর্ঘদিন ধরে মানুষ এখানে আসেন এবং তারা প্রাণ ভরে এখানে স্নান করার পর তারা পুজো দেন কপিলমুনিতে, এবং হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন রীতি তারা পালন করেন এই গঙ্গাবক্ষে। সেখানে কিন্তু মাস্ক, স্যানিটাইজারটা সেইভাবে ব্যবহার না করলেও মেলা প্রাঙ্গণে যখন তারা প্রবেশ করছেন, অর্থাৎ কপিলমুনির আশ্রমের আশেপাশে তখন তারা যাচ্ছেন, তখন কিন্তু সমস্ত বিধিনিষেধ তারা মানতে বাধ্য হচ্ছেন। রাস্তার উপরেই স্যানিটাইজার প্যানেল বসানো হয়েছে এবং অবিরাম মাইকে কিন্তু ঘোষণা করা হচ্ছে কোনোভাবেই কোভিড বিধি তারা লঙ্ঘন করতে পারবেন না। তবে গঙ্গায় যে সকাল থেকে আমরা যে ছবি দেখাচ্ছি, যে সকাল থেকে লাখো পুণ্যার্থী তারা এসছেন এবং তারা ধীরে ধীরে যত বেলা বাড়ছে কিন্তু এই যে পুণ্যার্থীর সংখ্যাটাও কিন্তু দেখা যাচ্ছে যে স্নানের যে প্রস্তুতি সেইটা কিন্তু আরও বেশ কিছুটা বাড়ছে। যেমন তাদের রীতি আছে, সেই রীতি মেনে তারা যেমন স্নানের পরে গঙ্গাবক্ষে বসে পূজা করছেন, পাশাপাশি পুলিশ কর্তাদের পক্ষ থেকে কিন্তু সেই বিচে গিয়েই মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেখানে তারা মাইকিং করছেন। সব মিলিয়ে বলা চলে যে হাইকোর্টের নির্দেশের পর যে স্নানের অনুমতি মিলেছে, সেই স্নানের অনুমতিতে যেমন যারা পুণ্যার্থী এসছেন, রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, তারা যেমন এখানে এসে স্নান করছেন, তবে অবশ্যই কোভিড বিধি মাথায় রেখে। তারপরেও আর একটা কথা বলি যে কপিলমুনির আশ্রমে মানুষ আসতে চায়, তারা এখানে যেমন পূজা দেয়, পাশাপাশি তারা স্নান করেন,
এর অনুভূতি কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ কনকনে ঠান্ডা ছিল। আমরা ভোর থেকেই দেখেছি তারা কিন্তু এখানে সমুদ্রবক্ষে এসছেন, তাদের মতো করে তারা স্নান করেছেন, তাদের মতো করে তারা পূজা দিয়েছেন। সেখানে মাইকিং তেমন একটা কোনো তাদের প্রভাব ফেলতে পারেনি। তবে হ্যাঁ, সবাই কিন্তু এটা মানছেন যে কোভিড বিধি মেনেই তারা পূজা দিতে এসছেন এবং কোভিড বিধি মানতে তারা বাধ্য। প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম পূজা দেওয়ার এই যে তাদের যে রীতি মানার জন্য কিন্তু কোনো রকম নিষেধাজ্ঞা করা হয়নি। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে একেবারেই অর্পণ, অর্থাৎ যে শারীরিক দূরত্ব বিধি সেটা মেনেই পূর্ণ স্নান হচ্ছে এই মুহূর্তে এবং প্রশাসন যথেষ্ট সক্রিয় রয়েছে সেখানে। ধন্যবাদ অর্পণ। करने से सब मनोकामना का पूर्ति होता है। महागंगा सागर तीर्थ स्थान कपिल मुनि का स्थान में मतलब आए हैं गंगा स्नान करने के बाद गौदान, अन्नदान, वस्त्रदान, भोजन दान करना चाहिए। इससे बाल बच्चा सुख शांति घर में सुख सुविधा होता है, रोजी रोजगार में बढ़ोतरी होता है। ये गाँव हम लोग यहीं से लिए हैं, गंगा सागर में ही भाड़ा पर हम लोग लिए हैं और फिर यहीं दान उन करा करके फिर हम गाँव इनको वापस कर देंगे। আজ মকর সংক্রান্তি, আর এই মকর সংক্রান্তিতেই ফিরল শীত। রবিবার পর্যন্ত রাজ্যে ঠান্ডার আমেজ থাকবে। এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, কি পূর্বাভাস থাকছে? আগামী 3 দিন অন্তত এই যে শীতের আমেজ, সেই শীতের আমেজ থাকবে। তবে শীতের আমেজ থাকলেও যে জাতীয় ঠান্ডা বা কনকনে শীত, সেই কনকনে শীত এই স্পেলে ফিরবে না। একটি স্পেল অর্থাৎ রবিবার পর্যন্ত এই জমিয়ে শীত থাকবে। এই শীতের আমেজ সকাল ও রাতের বেলায় ফিরছে। তবে দিনের বেলায় গরম অনুভূত হবে, দিনের বেলা বাড়লে গরম অনুভূত হবে, কারণ স্বাভাবিকের যে নিচে তাপমাত্রা এখনো যায়নি। কলকাতার তাপমাত্রা আজও স্বাভাবিকের 2 ডিগ্রি উপরে 16.4 ডিগ্রি সেলসিয়াস। এবং জেলার ক্ষেত্রেও আমরা যদি দেখি তাহলে কোথাও স্বাভাবিক বা কোথাও অস্বাভাবিকের ওপরেই রয়েছে তাপমাত্রা। এই তাপমাত্রা আগামীকাল আরো একটু কমবে, অর্থাৎ কলকাতার ক্ষেত্রে এটি 15 ডিগ্রির নিচে নামতে পারে আগামীকাল। অর্থাৎ বিশ্বজিৎ, রবিবার পর্যন্ত এই ঠান্ডার আমেজটা থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ।